আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফজলে রাব্বি ওয়ালাইকুম ভাই আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আছি ভালোই। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার কথা শোনা যায় তাই তো না? জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি তো? ওকে, শুরু করি আমরা, বাকিরা হয়তো চলে আসবে। হ্যাঁ, আমরা শুরু করি। আপনি যেখানে বলবেন না হাত উঠাবেন, পরে আমার কথা শেষ হইলে কথা বলবো। ওকে। তাহলে আজকে হইলো মডিউল 4। আজকে মডিউল 4, আন্ডারস্ট্যান্ডিং ইউর রেসপন্সিবিলিটি, মানে ওয়ার্ক ফোর্সে, ওয়ার্ক ফোর্স মানে ওয়ার্ক প্লেসে যারা থাকে তাদের কি, কার কি দায়িত্ব, এগুলো এই দায়িত্বটা জানতে হবে। আর কি লার্নিং পয়েন্ট হইলো, হোয়াট ডাজ দ্য ল রিকোয়ার ইউ টু ডু। ল, লয়ের প্রয়োজনীয়তাটা কি, আমার ওয়ার্ক ফিল্ডে লয়ের প্রয়োজনীয়তা কি। হাউ ডাজ দ্য ল ওয়ার্ক, এবং লটা কিভাবে কাজ করে, আইনটা কিভাবে কাজ করে। 3 নম্বর হইলো, হোয়াট আর দ্য কি পার্টস অফ হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম। হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের কি পার্ট গুলো কি, এটা আমরা আলোচনা করব। তো ওয়ান বাই ওয়ান আলোচনা করবো। তা আমাদের প্রথম প্রশ্ন ছিল, হোয়াট ডাজ দ্য ল রিকোয়ার ইউ টু ডু। আইন কেন দরকার। এখানে কিছু কথা আছে, বলছে যে, ওকে, সো ইউ নো, এজ এ ম্যানেজার ইউ হ্যাভ হেলথ এন্ড সেফটি রেসপন্সিবিলিটি, বাট হোয়াট শুড ইউ worry about, how far should you go, what's the best way to do it, and when do stop, and what there to guide you. এই যে এইভাবে বললে তো বোঝা যাবে না, তাই আমার এটা ক্লিয়ার কাট বলতে হবে, ক্লিয়ার ডিসকাশন করতে হবে যে একজন হেলথ এন্ড সেফটি ম্যানেজার হিসেবে কি কি করতে হবে। বাট হোয়াট শুড ইউ ওরি অ্যাবাউট, মানে আমরা কি কি বিষয় নিয়ে চিন্তা করতে হবে, কিভাবে আগাইতে হবে, কোন কাজটা ভালোভাবে করা যাবে, এবং কাজটা আনসেফ, আনসেফ কন্ডিশন হলে বন্ধ করে দিতে হবে, তার গাইড দিতে হবে, পরে কাজ শুরু করতে হবে। তারপর বলছে, দ্য মিনিমাম ইউ নিড টু ডু কমপ্লাইন্ট উইথ দ্য ল, as the law set the boundary with the boundary within which the company must be operate। এখানে বলছে যে একটা কোম্পানি চালাইতে হইলে আপনার ল সম্বন্ধে জানতে হবে। কি, মানে আপনার মিনিমাম ল মাইনে চলতে হবে। তো ল মাইনে চলতে হবে কি, কোম্পানির যে ল আছে, বাউন্ডারি আছে, কাজের মধ্যে, কোম্পানির কাজের মধ্যে যে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি মাইনে কাজ করতে হবে। পরে বলছে যে আমরা যে এক চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3-তে আমরা দেখছি যে, আমরা শুনছি যে সেফটি নিয়ে কাজ করলে কোম্পানির জন্য ভালো, এই জন্য আমরা কাজের শুরুতে সেফটি ব্যবহার করব। আরো একটা জিনিস আছে যে, আমরা যে এটা একটা অ্যাক্সিডেন্ট হইলে ফ্যাটাল হয়ে যাবে, এটা ব্রডকাস্টিং হয়ে যাবে, আচ্ছা, এটা নিচে আছে, এখানে আলোচনা করবো। এখানে বলছে যে, এখানে বলছে যে একজন ম্যানেজার হিসাবে আপনার যে সম্ভাব্য রিস্ক আছে, এই রিস্কটা কি বুঝতে হবে, বুঝা এই রিস্কটা কমাইতে হবে, কন্ট্রোল মেজার নিতে হবে, কাজ করতে হবে। আর এখানে হইলো রিজনেবল ফরসিবল, মানে যে যুক্ত যুক্ত যে রিস্ক আছে, এই রিস্কটা আপনার বুঝতে হবে। একটা বাড়ি কাজ করার আগে রিস্কটা কিভাবে আমি এটারে কমাইতে পারবো এবং সেফলি কাজ করতে পারবো, এটা আমার বুঝতে হবে। এখানে বলছে যে একটা ক্যাবের দরজার সামনে, এটা সে দেখছে বা যে কেউ দেখলে তা এটা এখানে স্লিপ ট্রি ভেজা খাইতে পারে। তো স্লিপ ট্রি ভেজা যাতে না খায়, সে যে দেখে, এটা সেফটি হলো এভরিবডি রেসপন্সিবিলিটি, তার এটা দেখতে হবে। দরজার এই যে এখানে এখানে দিচ্ছে, এখানে দেওয়াতে, আচ্ছা আমি একটু ইয়া করি, কি বলে, পয়েন্টার দিই। এই যে মনে করে এই দরজার সামনে, এটার আবার বিপরীত দৃশ্য আছে। এই যে এখানে, এখানে দরজার সামনে না দিয়া দরজার সাইডে দিছে, ওইটা করলাম বিপরীত। এটা হলো রেসপন্সিবল
প্র্যাকটিক্যাবিলিটি, আর ওটা ছিল ফর্সিবিলিটি, সম্ভাব্য রিস্ক। এরকম রিস্ক থাকলে এই যে আগেরটা ছিল, আগেরটা থাকলে হবে না, এরকম থাকলে হবে। তো এইভাবে আমাদের বুঝিয়ে শুনে কাজ করতে হবে। তারপর হলো কমন নলেজ। কমন নলেজ হইলো যে এটা হইলো যে আমরা রাস্তা পার হইতেছেন, আমরা ডাইনে বামে সামনে তাকাইতে হবে। অথবা রাস্তা আপনি বাসার মধ্যে হাঁটতেছেন, পানি আছে খেয়াল করলেন না, তোল আছে খেয়াল করলেন না। আর এখানে যেটা বলছে যে এখানে কমন নলেজ বলতে হচ্ছে জ্বর আসতেছে, তো জ্বর আসলে জ্বরের মধ্যে উপরে চলে গেলে এটা যেমন সাধারণ লোক বুঝতে পারে, এজ এ মালিক পক্ষের লোক, এমপ্লয়ার হিসেবে তারও এটা বুঝতে হবে। এটা তারে মানে এটা করতে দেওয়া হবে না। তাহলে এই জিনিসটা তার বুঝতে হবে। আর ইন্ডাস্ট্রি নলেজ, ইন্ডাস্ট্রি যেমন কেমিক্যালটা ব্যবহার করা রিস্ক। এখানে সেফটি ডাটা শিট থাকে বা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট থাকে। কেমিক্যালে কাজ করতে হলে আগে কেমিক্যালের ট্রেনিং আপ হইতে হবে, নলেজ থাকতে হবে, কম্পিটেন্ট হইতে হবে, পরে কাজ করতে হবে। একটা কোম্পানিতে কাজ করা তো বিপজ্জনক, তাই বিপজ্জনক হইলে তাহলে ম্যাটেরিয়াল যে ডাটা শিট আছে, এই ডাটা শিটটা বুঝতে হবে। ওখানে 16টা পয়েন্ট আছে, ওখানে পিক্টোগ্রাম আছে। অনেক সময় কি মানে পিকচার দেখেও বোঝা যায় এটা কি সমস্যা। তারপর হলো এক্সপার্ট নলেজ। এক্সপার্ট নলেজটা হইলো আপনার যে কেমিক্যালের উপর যে কাজ করবে, কেমিক্যালের উপর কাজ করলে এক্সপার্ট নলেজ থাকতে হবে। অথবা আপনি যদি কেরিনে কাজ করেন, কেরিনে কাজ করলে সেভ ওয়ার্কিং লোড বাইর করতে হয়। কেরিনের মধ্যে একটা লোড শার্ট থাকে, লোড শার্টের ভিতরে ওখানে বোম ল্যাম্প থাকে, ওখানে রেডিয়াস থাকে। রেডিয়াস এবং বোম ল্যাম্পের মাধ্যমে ওই লোড শার্ট থেকে যে সেভ ওয়ার্ক লোড কতটুকু নিলে ক্যালেন্ডার সেভ ওয়ার্ক সেভ, এই যে বাইর করলেন, এটা হলো একটা এক্সপার্ট নলেজ। এটা অলরেডি আলোচনা করছি। এখানে একটা কেস স্টাডি আছে। কেস স্টাডিটার মেন বিষয়বস্তু হলো আগে আমরা 7টা কেস স্টাডি পড়ছি। তো 7টা কেস স্টাডি দেখছি কখনো মানে ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো সেফটি দিতে পারে না, এই জন্য ক্ষতিপূরণ দিতে হয়েছে। কখনো মালিক পক্ষকে ক্ষতিপূরণ দিতে হয়েছে, কখনো ডাইরেক্টরে ক্ষতিপূরণ দিতে হয়েছে। এখানের ব্যাপারটা হলো অন্যরকম। মিস্টার বান, সে একজন ইয়াং কর্মচারী, সে চকলেট ফ্যাক্টরিতে কাজ করে। তার কাজ হইলো যে বস্তাগুলো, বিনের বস্তাগুলো মেশিনের মধ্যে ভরা, নিচে কিছু বইরা গেলে এটা ওঠানো। কিন্তু একদিন সে দেখলো যে তার কিছু খাদ্য তাকের উপর, যেটা মানে সে মানে হাত দিয়ে পাওয়া সম্ভব না। সে একটা ল্যাডার ব্যবহার করলো, এবং ল্যাডারটা যে ব্যবহার করলো, ল্যাডার ব্যবহার করার মতো জায়গা ছিল না, সে খাদ্যের উপরই ল্যাডারটা রাখলো। এইভাবে রাখার কারণে ল্যাডারটা পিছিয়ে পড়ে গেল। পিছলে পড়ে যাওয়ার পরে তার হাতটা মেশিনের ভিতরে ঢুকে গেল, হাত ভাঙিয়ে গেল। এই জন্য সে এটা আবার মানে কোম্পানির কাছে কমপ্লেন করছে যে ক্ষতিপূরণ পাওয়া যায় কিনা। কোম্পানি ক্ষতিপূরণ দেয় নাই, কেননা এটা তার কোনো করার দরকারই ছিল না, কোম্পানির নলেজের বাইরে গিয়ে কাজ করতে। তাইলে এরকম কাজ করা যাবে না। আমি যখন কাজ করব, ওয়েটনেস রাখবো, আমি ডকুমেন্ট রাখবো, রিসেসমেন্ট করব, পরে আমি কাজ করব। সাবধান থাকবো। এখানে বলছে যে হাউ ডাজ দা ল, আপনার এই ল এর ডিটেলস এখানে জানতে হবে না। হেলথ এন্ড সেফটিতে যে যতটুকু ল ততটুকু জানলে হবে। ল তো সবকিছুর উপরে ল আছে। এখানে বলছে রিমেম্বার দ্য ওয়ার্ক প্লেস অ্যাক্সিডেন্ট মডিউল 1। মডিউল 1-এ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখানে আমরা কিছু কথা বলছিলাম। এই ব্যাপারে কি আপনাদের মনে আছে? ফজর রবি ভাই শোনা যায়? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আপনার আসতেছি। সাজ্জাদ ভাই শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে ভাই মনে করেন আপনাগুলো আমরা বলছি যে সেফটি মানে হইলো বস্তু, বাদ নিয়ে এসছি, বলো। মানে সেফটির কাজ হইলো আপনার বুঝতে হবে, বুঝাইতে হবে, আপনার ট্রেনিং আপ দিতে হবে, ব্রিফিং দিতে হবে। এখানে যে মডিউল 1-এ আমরা কি কি দেখছিলাম আমি একটু মনে করে দিই আপনাদের, তারপরে ফকিরা বিভাগ বলবেন, সাজাদ ভাই। মডিউল 1-এ আমরা দেখছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কি জন্য হয়েছে? ম্যানেজমেন্টে ঠিকঠাক মতো সেফটি নিতে পারে না, এর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। এর জন্য ইনফোর্সমেন্ট এজেন্সি মানে সেবিন ল তার বিরুদ্ধে অ্যাকশন নিছে। কি অ্যাকশন নিছে? তার মধ্যে তার বিরুদ্ধে মামলা করছে, তারে জরিমানা করছে, তারে কারাবদ্ধ করছে। এবং যেহেতু ম্যানেজমেন্ট হেলথ এন্ড সেফটির ব্যবস্থা নিতে পারে না, এই জন্য যে আহত হয়েছে এর জরিমানা দিতে হয়েছে। তো এই জিনিসটা ইয়াতে হয়েছিল, কি বলে, মডিউল 1-এ হয়েছিল।
যেটা আমরা মোরাল রিজন, ফিনান্সিয়াল রিজন, লিগেল রিজনে পড়ছিলাম। এই ব্যাপারে ফজর রাব্বি ভাই একটু বলার চেষ্টা করেন তো। জি, আমরা একটা এরকম ঘটনা দেখছিলাম যে ওরা সেফটির লোক আর কি নেয় নাই, আর তারপরে এটা বলছিলেন আপনি যে অনেক সময় আহ, এরকম হয়তো সেফটির লোক নেয় না বা আনকম্পিটেন্ট লোক নিলে তখন এরকম। হ্যাঁ, মানে ম্যানেজমেন্ট সেফটি ঠিক মতো দিতে পারে না আর কি, বুঝছেন? জি তাই বুঝতে পারে না, আর আইনের লোকেরা আইসা ওদের বিরুদ্ধে মামলাও দিছে, জরিমানা করছে, কারাবদ্ধ করছে। শুধু এইটাই করে নাই, সে ওই যে ক্ষতি, যার ক্ষতি হয়েছে এর ক্ষতিপূরণ দিতে হয়েছে। কথাটা কি বুঝছেন? জি, বুঝতে পারছি। সাজেদ ভাই বলতে পারবেন? যে ইনসিডেন্টটা ঘটছিল ওটার কারণে ম্যানেজমেন্ট, হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট যখন ওইটার ক্ষতিপূরণ দিতে পারে না বা যথাযথ ব্যবস্থা নিতে পারে না, যার কারণে ওই যে আইন অনুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলা করা হয়েছে, হ্যাঁ, জরিমানা করা হয়েছে, কারাবদ্ধ জরিমানা করা করা হয়েছে, হয়েছে এবং এবং যে এটা যে 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 ক্ষতি হয়েছে ওরা ক্ষতিপূরণ দিতে হয়েছে। এতে করে এটা মিডিয়াতে চলে আসলে আবার কোম্পানির একটা রেপুটেশনের বিষয় থাকে। ওহ, অনেক সুন্দর বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, আপনার রিপুটেশনের ব্যাপারটা, তার এরকম যে জরিমানা হইলো, তার যে মামলা হইলো, তার যে কারাবদ্ধ হইলো, এটাই শেষ হইলো না। তার রিপুটেশন নষ্ট হইলো, শুধু রিপুটেশনই নষ্ট হইলো না, তার যে একটা মাল্টিনেশনাল কোম্পানি এগ্রিমেন্ট করছে ওইটাও ছুটে গেল, তার যে সম্ভাব্য কাস্টমার আছে এটাও ছুটে গেল। তারপর মনে করেন আপনি ওখানে এই যে কি বলে সাজ্জাদ ভাই ওখানে সেফটি ম্যানেজার ছিলেন, তার সেফটি ম্যানেজার হিসেবে আপনার ওয়ার্ক, মানে এলাকা ওই যে কি বলে কোম্পানিতে একটা মূল্যায়ন আছে, ফ্যামিলিতে একটা মূল্যায়ন হয়েছে। অ্যাক্সিডেন্ট হইলে আপনার দোষে যদিও না হয়ে থাকে, তাইলে মানে মনে করতে পারে যে সেফটি ম্যানেজার মনে হয় সেফটি ঠিক মতো দিতে পারে নাই। এই যে কত ধরনের সমস্যা। তো এই জন্য এই আমার ওয়ার্ক প্লেসে আগে কি সেফটি নিশ্চিত করতে পরে কাজ করতে হবে। কথা কি বোঝা গেছে? স্যার, জি, বোঝা গেছে। তাইলে ওই ইন্স্যুরেন্সের আমরা একটা যেটা, ব্যাপারও ছিল, সেটা ওই যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর কি পরে ভর্তিতে বেশি যদি অ্যাক্সিডেন্ট হয় তখন আর কি ইন্স্যুরেন্স কিন্তু বেশি খরচ কম করতে হয়। আচ্ছা, তাইলে আমরা এখানে যে মূল বিষয়বস্তুটা মনে রাখবো যে হেলথ এন্ড সেফটি যারা ম্যানেজমেন্ট, এরা এটা ফেলোর হয়েছে, এই জন্য ফেলোর হওয়ার কারণে এনফোর্সমেন্ট এজেন্সি আইসা তারে মামলা দিছে, তার ফাইন করছে, জরিমানা করছে, আহত লোকের ক্ষতিপূরণ দিতে হয়েছে। নট অনলি দ্যাট, বাট অলসো তার গুডউইল নষ্ট হয়েছে। গুডউইল নষ্ট হয়েছে, তার যে জরিমানা হয়েছে, তার যে মামলা হয়েছে, এর চেয়ে বেশি ক্ষতি হয়েছে। তো এই 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 কাজ করা যাবে না এখানে। এই জন্য ল আছে এখানে, দুই ধরনের ল আছে। এসেনশিয়ালি দেয়ার আর টু টাইপ অফ লিগেল প্রসিডিং দ্যাট কুড টেক এ প্লেস এজ এ রেজাল্ট অফ দ্য ইনসিডেন্ট, এ ক্রিমিনাল ল কেস অ্যান্ড দ্য সিভিল ল অ্যাকশন। এখানে একটা ফৌজদারি আইন আর দেওয়ানি আইন আছে, মানে ক্রিমিনাল ল আছে, সিভিল ল আছে। এই সিভিল ল এর মাধ্যমে যদি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়, এই সিভিলের মধ্যে ক্রিমিনাল হইলে এক ধরনের হবে, সিভিল হইলে এক ধরনের হবে। যে যে জিনিসটা আমরা এখানে পড়বো, এখানে ক্রিমিনাল ল এর মধ্যে অনেকগুলো ল আছে। এর মধ্যে আছে যে এমপ্লয়ার হ্যাভ এ লিগ্যাল ডিউটি আন্ডার দ্য হেলথ সেফটি এট ওয়ার্ক এক্সেট্রা 1974। মানে এই যে একটা ল আছে, এই লতে বলা হয়েছে যে আপনার হেলথ ওয়ার্ক প্লেসে কাজ করলে আপনি রিস্ক যে আছে, রিস্কটা কমায়া তারপর সেফ ওয়ার্ক প্লেসে কাজ করতে হবে। এবং এই লটা তৈরি করছে সংসদ দ্বারা, পার্লামেন্ট দ্বারা করছে। এই লটা শুধু মানে হেলথ এন্ড সেফটির জন্য এরকম না, এই লটা হইলো সকল ধরনের মানে অ্যাক্টিভিটির জন্য ল আছে। তারপর এর মধ্যে হেলথ এন্ড সেফটির জন্য ল আছে। তো এই যে এই একটা ল, এই ল এর মধ্যে ফাঁসাই দিতে পারে আপনারা। তারপর আরেকটা ল আছে যে আন্ডার দ্য ম্যানেজমেন্ট অফ হেলথ এন্ড সেফটি অ্যাট রেজুলেশন 1999। এই লটাতে বলা আছে যে ওয়ার্ক প্লেসে যদি সম্ভাব্য রিস্ক থাকে তাহলে ওইটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট আপনি কিভাবে করবেন? রিস্ক অ্যাসেসমেন্ট করলে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট, আমাদের মনে আছে রিস্ক অ্যাসেসমেন্টের সংজ্ঞা পড়ছি, রিস্ক অ্যাসেসমেন্টের 5টা স্টেপ পড়ছি। যে আমার হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, কে ক্ষতি হইলো, কিভাবে ক্ষতি হইলো, কি পরিমাণ রিস্ক আছে, হাই রিস্ক থাকলে এটারে
আমি লাইভলিহুড এর মাধ্যমে, কনসিকুয়েন্স এর লাইভলিহুড এর মাধ্যমে এটারে আমি কি হাই রিস্ক থাকলে মিডিয়াম রিস্ক করব, লো রিস্ক করব, এইভাবে রিস্কটা কমাবো, পরে কাজ করব। তারপর আবার হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল করছে, যে মানে এলিমিনেশনের মাধ্যমে কিভাবে রিস্কটা কমাবো, সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে রিস্কটা কমাবো, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে রিস্কটা কিভাবে কমাবো, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে কিভাবে রিস্কটা কমাবো, পিপির মাধ্যমে কিভাবে রিস্কটা কমাবো, এইভাবে যে আমার এই সম্ভাব্য যে রিস্ক আছে এই রিস্কটা কমায়া সেফ ওয়ার্ক মেথডে কাজ করতে হবে। এই যে দ্য ম্যানেজমেন্ট অফ হেলথ এন্ড সেফটি এট ওয়ার্ক প্লেস রেজুলেশন 1999, এটা এই কথাটাই বুঝাইছে। তার মানে আপনি এর ব্যতিক্রম করলে আপনার নামে কি মামলা হইতে পারে, বা ওয়ার্কারের নামে মামলা হইতে পারে। তারপর কোম্পানির লোক করলে কোম্পানির লোকের মামলা হইতে পারে। এখানে আর একটা লর কথা বলা হয়েছে, দ্য ওয়ার্কফোর্স হেলথ সেফটি ওয়েলফেয়ার, এটার কথা বলা হয়েছে। এই লটা হইলো যে ওয়ার্ক প্লেসের আপনার নিরাপত্তা দেখতে হবে, স্বাস্থ্য দেখতে পারবে, ওয়েলফেয়ার ফ্যাসিলিটি হইতে হবে। মানে আপনি যে কাজ করছেন কাজের জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার আছে কিনা, আপনি যে কাজ করাবেন কাজের জায়গায় রেস্ট সেন্টার আছে কিনা, আপনি যে ওনাদের কাজ করাবেন পিপি ঠিকঠাক মতো দেওয়া হয়েছে কিনা, এখানে যে এ, মানে কাজ করবে মাসরুল রেগুলার বেতন দিচ্ছে কিনা, তারপর মালিক পক্ষের কাজটা আপনি ঠিক মতো করছেন কিনা, এটা হইলো কি হেলথ সেফটি এবং ওয়েলফেয়ার বুঝেছে। তারপর যেটা যে লটা এই লটা বুঝতে হবে, দ্য রিপোর্টিং অফ ইনজুরি, ডিজিজ, ডেঞ্জারাস অকারেন্স রেজুলেশন, এটা হয়ে এই লটার মাধ্যমে হইলে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট নেয়ার মিস হইলে রিপোর্টিং করা বাধ্যতামূলক। আমি আপনার বলছিলাম যে একটা অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করা বাধ্যতামূলক, নেয়ার মিস হইলে নেয়ার মিস করা বাধ্যতামূলক। আমি স্ক্যাফোল্ডিং এর উপরে কাজ করতেছি, হেলমেট পরলাম, চেন স্টেপ পরলাম না, হেলমেটটা পইরা গেল, কারো কোনো ক্ষতি হইলো না, কিন্তু এটা নেয়ার মিস হইলো, কিন্তু এটা তো কারো উপরে পড়তেও পারতো, আজকে এটা পড়তে কালকে তো অন্যটাও পড়তে পারে। এই জন্য আমাদের এটারে কি করতে হবে, এটারে আমার নেয়ার মিস করতে হবে। এই নিরামিষ রিপোর্ট করা বাধ্যতামূলক, এই অ্যাক্সিডেন্ট করা বাধ্যতামূলক, যখন অডিট আসবে এগুলো দেখবে, না দেখলে যদি করতে না পারে তাইলে এটার জন্য কি আপনারে কোম্পানি ক্যান্সেল করে দিতে পারে, কোম্পানি এর কাজ বন্ধ করে দিতে পারে। তারপর হলো সিভিল লটা হইলো যে মালিক পক্ষ আপনার কাজ করতে নিচ্ছে, সে নেগলিজেন্সি করছে, যতটুকু বেসিক সেফটি থাকা দরকার। বেসিক সেফটি বলতে আমরা কি বুঝি, লোকটা কম্পিটেন্ট হইতে হবে, কম্পিটেন্ট হইতে আমরা কি বুঝি, নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেভ ওয়ার্ক বলতে কি বুঝি, সেফ সিস্টেম অফ ওয়ার্ক থাকতে হবে, মেথডিসিমেন্ট থাকতে হবে, রিসার্চমেন্ট থাকতে হবে, পারমিট টু ওয়ার্ক থাকতে হবে, জব সেফটি অ্যানালাইজ থাকতে, নেসেসারি সাইনেস থাকতে হবে। এটি না রে কি সে নেগলেন্সি করে কাজ করছে আর অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হইলে কি বিবাদীর কর্তব্যের কারণে, মানে যে মালিক পক্ষ এর কর্তব্য ছিল কি এটা দেওয়া, এই সেফ রিকোয়ারমেন্ট দেওয়া, কিন্তু সে এটা ভঙ্গ করছে এবং এই কারণে কি আহত হয়েছে, তাই সে এই এই যে তার সে যে দায়িত্ব অবহেলা করছে, তারপরে সেফটি নেয় না, এটার ডকুমেন্ট নিয়ে সে সিভিল কোর্টে যাবে, সিভিল কোর্টে গিয়ে এটা দিলে তার ক্ষতিপূরণ দিতে কোম্পানি বাধ্য থাকবে। এই যে এই লটা আমাদের বুঝতে হবে। তারপরে এখানে ল গুলো ভাগ করছে, যে ক্রিমিনাল ল আছে, সিভিল ল আছে, এই ল গুলো এখানে ডিটেলস বলছে। ফজলে রাব্বি ভাই আমার একবার কনফার্ম করেন আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে কিনা। জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাই আমি কন্টিনিউ করি, যখন বোঝা যাবে না তা আপনি কাইন্ডলি এই মাইকটা অন করে বলবেন যে সাউন্ড কম বোঝা যাচ্ছে না, এটি বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে দেখেন ক্রিমিনাল ল সিভিল লটা কি, এখানে বলছে হু ডাজ দ্য কোর্ট কেস ফোকাস, কে ফোকাস করবে, এখানে অভিযুক্ত, ক্রিমিনাল লগে অভিযুক্ত ফোকাস করবে, সিভিল ল আহত ব্যক্তি ফোকাস করবে। এখানে বলছে হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ দিস টাইপ অফ ল, এটা কোথায় থেকে আছে, এটা হলো স্ট্যাটুট ল, এটা রাষ্ট্রীয় ল। আর এটা হলো কমন ল প্রেসিডেন্স, এটা হলো সাধারণ অধিকার ল। এখানে বলছে হু মেক্স দিস কাইন্ড অফ ল, এই লটা কে করে, এটা হলো সংসদ করে, পার্লামেন্ট করে, আর এটা হলো জজ করে।
তো সিভিল লটা কে করে? বিচারক করে। আর এই যে ক্রিমিনাল লটা কে করে? সংসদ সদস্যরা করে, পার্লামেন্ট মেম্বার করে। এখানে বলছে যে হু ইনিশিয়েট দ্য লিগেল প্রসিডিং, কে ইনিশিয়েট করবে? ক্রিমিনাল লতে। এখানে হেলথ এন্ড সেফটি এক্সিকিউটিভ করতে হবে, লোকাল অথরিটি তো করতে পারে, এটা ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে এটা হবে। আর সিভিল এর ক্ষেত্রে যে কোনো কেউ হইতে পারে। তারপর যে ক্রিমিনাল লয়ার যেটা বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আউটকাম ফর দ্য কেস, এটার জন্য ক্ষতিপূরণ কি হইতে পারবে, সর্বোচ্চ ক্ষতিপূরণ। আমরা আউটকাম পড়ছি, কনসিকুয়েন্স পড়ছি, মনে আছে মনে হয়। তা ক্রিমিনাল লতে সম্ভাব্য কি হবে? সম্ভাব্যতার হবে, মানে কারা মানে কারাবদ্ধ হইতে পারে, ফাইন হইতে পারে, তারপর প্রতিকার তার বিরুদ্ধে হইতে পারে। আর সিভিলে কি? তার ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সিভিলে কি হতে হবে? ক্ষতিপূরণ করতে হবে। পরে যেটা বলছে, হুই ইজ রেসপন্সিবল ফর ফর প্রোভাইডিং দ্য কেস, এখানে করবে হইলো রাষ্ট্রপক্ষ, আর এটা করবে দাবিদার। যে দাবি মানে যে সিভিল ল যে দাবি করবে, যে তার ক্ষতিপূরণ দরকার, দাবিদার করবে। হোয়াট ইজ দা স্ট্যান্ডার্ড অফ প্রুফ রিকোয়ার, মানে কি থাকতে হবে, মানে যুক্তিযুক্ত সন্দেহযুক্তর বাইরে এই যে সে ইনফরমেশন দিবে, ইনফরমেশন থাকতে হবে। আরে ব্যালেন্স অফ মানে কি প্রবাবিলিটির ভিত্তিতে হবে। আর এই যে ক্রিমিনাল লটা 6 মাসের জন্য হইয়া থাকে, আর সিভিল লটা একই 3 বছরও চালা যেতে পারেন। এখানে বলছে যে হোয়াট ইজ দা মেন পার্ট অফ দা ল দ্যাট, মানে আমি যে হেলথ সেফটি যে এটা অ্যাক্ট যে আছে 1974, এই অ্যাক্টে আপনি এই কাজটা করতে পারবেন। আর সিভিল ল নেগলিজেন্সি করার জন্য, দায়িত্ব কর্তব্য ফাঁকি দেওয়ার কারণে এটা হইতে পারে। সাজ্জাদ ভাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। বজরব ভাই, আমি আমি যা বুঝাইছি এটা কি বুঝতে পারতেছেন? আমরা আরো রিভিউ করব। জি, বুঝতে পারতেছি, কিন্তু আসলে অনেক কিছু তো একবারে হয়তো সবকিছু মাথায় থাকবে না। না, ঠিক আছে, আমরা আমাদের ক্লাস একটা সীমার পরে আমরা রিভিউ করব, তারপর রেকর্ড দিব। আমরা রেকর্ডিংটা তো দিব, রেকর্ডিংটা আমরা একবার দুইবার তিনবার শুনে এটা আয়ত্ত করে ফেলতে হবে। এটা হলো একটা ভালো কোর্স, আয়ুষ একটা ভালো কোর্স। আপনি সেফটি সব বেসিক জানতে পারবেন, কিভাবে রিস্ক কমাইতে হয়, লাইভলিহুড বাই কিভাবে কমাইতে হয়, কনসিকুয়েন্স বাই কিভাবে কমাইতে হয়, কনসিকুয়েন্স রিকোয়ার্ড কিভাবে কমাইতে হয়, বেসিক রিকোয়ারমেন্ট কি, রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হয়, নিয়ার মিস কিভাবে করতে হয়, ভালো মানের ডকুমেন্ট আপনি তৈরি করতে পারবেন। এখানে আছে যে হোয়াট আর দ্য কি পার্ট, হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, এটা আপনারা শুনে থাকবেন। আইএসও 9001 আছে, তারপরে আইএসও 14001 আছে, আইএসও 45001 আছে। ওখানে প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট আছে, 10টা চ্যাপ্টার আছে, এটা বিস্তারিত আছে। এই জিনিসগুলো কি আসলে? এই জিনিসগুলো হইলে আপনি নর্মাল চিন্তা করবেন, যে আপনি রিস্ক প্ল্যানিং করবেন, এখানে অন্য কিছুই না। রিস্ক যে প্ল্যানিং করবেন, রিস্ক অ্যাসেসমেন্ট যে বানাইবেন, যে বানাবেন, এগুলো বানাইছেন যে এটারে ডু করবেন, ইমপ্লিমেন্টেশন এন্ড অপারেশন করতে হবে। আপনি ডকুমেন্ট বানায় কাজটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, এটা এটা আমরা এটারে বাস্তবায়ন করতে হবে, অপারেশন করতে হবে। বাস্তবায়ন অপারেশনাল করার পর মেজারিং পারফরমেন্স, ওখানে গিয়ে চেক করতে হবে। চেক করলে যে আমরা ফল্ট পাবেন, এটারে আবার রিভিউ করতে হবে। তো এইভাবে আমার ওয়ার্ক প্লেসে সবসময় কাজ চলতে হবে। আমার প্রতিটা প্ল্যান করতে হবে, প্ল্যান করে যে ডকুমেন্ট করলাম, ডকুমেন্ট হিসেবে বাস্তবায়ন হয়েছে কিনা এটা চেক করতে হবে। আমি যখন অডিটে গেলাম, আমি যখন ইন্সপেকশন গেলাম, ফল্ট পাইলাম, এটা রিভিউ করতে হবে। আবার প্ল্যান, ডু, চেক, এক, এটা সব সময় চলতে থাকবে। বলে রে ভাই, এই কথাটা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি যে আমরা একটা রিক্স অ্যাসেসমেন্ট বানাইলে ওটা যে সম্পূর্ণ হবে ব্যাপারটা সেরকম না। এটাতে আবার কারেকশন করার দরকার পড়তে পারে, রিভিউ করার দরকার পড়তে পারে, প্ল্যান করতে হবে সেই মোতাবেক ইমপ্লিমেন্ট হয়েছে কিনা, ডু করতে এবং হবে, সেটা আবার ডু চেক করতে গিয়ে করতে যদি হবে। ত্রুটি হয় তাহলে চেক করতে হবে, অডিট করতে হবে, এক করতে হবে। গুড, বুঝছেন। সাজ্জাদ ভাই, কি একটু বলবেন? জিনিসটাগুলো অনেক ইম্পর্টেন্ট। মানে আমরা কোনো প্ল্যান করলে ওটা মানে যথাযথ কাজ করলে কাজটা প্রপারলি হয়েছে কিনা বা বরাবর তো নাও হইতে পারে, ওটাকে আবার রিভিউ করা, দেখা, তারপর আবার যেটা ভুল ত্রুটি থাকলে ওগুলা
মানে ক্লিয়ার করা। মানে সুন্দর সুন্দর বলতে পারছেন, মানে চারটা কথা চার রকমই বলবেন। একটা হলো যে আপনি রিস্ক প্ল্যানিং করছেন, তো প্ল্যানিং করছেন একটা ডকুমেন্ট, ডকুমেন্ট হিসেবে এটা বাস্তবায়ন করছেন, বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই ভুল থাকবে, এই জন্যই তো সেফটি আছে। তাইলে অডিট করতে গেলেন বা ইন্সপেকশন করতে গিয়ে এটা ত্রুটি পেলেন, ত্রুটি পেলে আবার এক রিভিউ হবে, আবার প্ল্যান হবে, আবার ডু হবে, চেক হবে, অ্যাক্ট হবে, এইভাবে কাজ করে আমরা কি সেফ ওয়ার্ক প্লেস তৈরি করতে পারবো। এবং এই সেফ ওয়ার্ক প্লেসের মধ্যে আইন থাকতে হবে, আপনার সেফটি পলিসি থাকতে হবে, এবং আপনার প্রতিযোগিতামূলক কাজ থাকতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। থাকলে আপনি বেসিক সেফটিটা কি নিশ্চিত করতে পারবেন। এখানে যেটা বলছে পলিসি, আপনার একটা কোম্পানির পলিসি থাকতে হবে। কি পলিসি থাকতে হবে, যে একটা মানে যে টপ ম্যানেজমেন্ট আছে, যে টপ ম্যানেজমেন্ট চিন্তা করবে যে হেলথ এন্ড সেফটিটা যে আছে, হেলথ এন্ড সেফটি ল আছে, ল মেনে কাজ করতে হবে। তাই এটা সে তার প্রতিপক্ষ থাকবে। টপ ম্যানেজমেন্ট যদি এটা চিন্তা করে তাইলে সেফটি কি কমপ্লায়েন্স করা সম্ভব। আর এখানে আরেকটা কথা বলছে যে একটা কোম্পানিতে 5 জনের অধিক লোক থাকলে সেখানে একটা লিগেল রিকোয়ারমেন্ট, মানে লিগেল র অনুসারে সেফটি, হেলথ এন্ড সেফটি পলিসি থাকতে হবে। এই কথাটা দুজনে বলেন, মানে কি একটা কোম্পানিতে 5-এর অধিক ওয়ার্কার থাকলে আপনার হেলথ এন্ড সেফটি পলিসি থাকতে হবে। এই কথাটা ফজর রাব্বি ভাই বলেন, সাজ্জাদ ভাই বলেন, মনে থাকার জন্য বলেন তো। একটা কোম্পানিতে 5 জনের অধিক উম, জনবল থাকলে ওইখানে হেলথ এন্ড সেফটির পলিসি রাখতে হবে, থাকতে হবে। গুড গুড, ফজর রাব্বি ভাই বলেন। আর 5 জনের অধিক না 5 জন থাকলেই করতে হবে এটা আর কি। 5 বা 5-এর অধিক থাকলে এখানে আচ্ছা, এইটাই 5 বা 5 বুঝেছি। এর অধিক থাকলে তখন হেলথ এন্ড সেফটি একটা লিগ্যাল নাকি পলিসি থাকে। তাহলে আমরা একজন সেফটি অফিসার হিসেবে এটা আমরা জানলেন, এটা জোর দিয়ে বলতে পারলেন। কোথায় থেকে বলবেন, রেফারেন্সটা বলেন তো। বলবেন যে রেফারেন্সটা তো মডিউল 4-এ আইএসওতে আছে, মানে রেফারেন্স গুলো মনে রাখবেন, তাইলে আপনার কথার গুরুত্ব হবে, দাম হবে। তাই যে এখানে এটা একটা আয়ুষ একটা ইন্টারন্যাশনাল বডি, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাহলে এটার আপনি একটা রেফারেন্স দিলেন, যে একজনের উৎসাহিত করলেন যে ভাই আপনার কোম্পানি তো 5-এর অধিক, আপনি সেফটি পলিসি তৈরি করতে পারেন ভাই। আপনি এই কথা কোথায় থেকে বলেন, বলেন ভাই আমি আইআরএস এর রেফারেন্স থেকে বললাম, মানে এরকম যুক্তি দিবে। তাইলে আপনার কাজটা কিভাবে করতে যাচ্ছেন এটা বললাম। তারপর প্ল্যান হাউ ইউ আর গোয়িং টু ডু ইট। এখন আবার আমরা প্ল্যান করতে হবে যে কিভাবে কাজটা করবেন। তাইলে আমরা কি করতে হবে, হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, রিস্ক কন্ট্রোল করতে হবে। তারপর ওখানে হটওয়ার্কের কাজ থাকতে পারে, ওখানে কোম্পানি সিরিজের কাজ থাকতে পারে, স্ক্যাফোল্ডিং এর কাজ থাকতে পারে, ওখানে ইমার্জেন্সি প্রসিডিউর, যে একটা লোককে যে কিভাবে অসুস্থ হয়ে গেল বা মেডিকেলে যাওয়ার মতো হইলো, তার তার কিভাবে রেস্কিউ করবেন, ইমার্জেন্সি সিস্টেমটাও থাকতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট থাকতে হবে, পরে কাজ করতে হবে। তারপরে আপনার অর্গানাইজিং এ যেটা বলছে, অর্গানাইজিং এ হইলো সবারই এটা একটা দায়িত্ব আছে, নির্দিষ্ট ডেডিকেটেড দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো পালন করতে হবে। দায়িত্ব পালনের সাথে এখানে ওয়ার্ক ফোর্স আছে, ওয়ার্কার আছে, ওয়ার্কারকে ছোট পাওয়া যাবে না। ওয়ার্কারের মতামত নিতে হবে, রিস্ক অ্যাসেসমেন্ট করার সময় ক্লায়েন্টেরও মতামত নিতে হবে, সাপ্লায়ারের মতামত নিতে হবে, স্টেক হোল্ডারের নিতে মতামত। আমরা মনে রাখবে, একজনের চিন্তার চেয়ে দুজনের চিন্তা ভালো, দুজনের চিন্তার চেয়ে তিনজনের চিন্তা ভালো, অনুরূপে বেশি লোকের চিন্তা ভালো। তো অর্গানাইজিং করার সময় কি করতে হবে আমার, মানে যারা ওয়ার্কার আছে ওয়ার্কারের মতামত নিতে হবে, ক্লায়েন্ট মানে মালিক পক্ষের মতামত নিতে হবে, সাপ্লায়ারের মত নিতে হবে, কি বলে স্টেক হোল্ডারের মতামত নিতে হবে। মতামত নিলে একটা কি আপনার খুব সুন্দর একটা ইয়ে হবে, অর্গানাইজিং হবে। এবং আপনার কমিউনিকেশন থাকতে হবে। মানে আমরা ওয়ার্ক প্লেসে কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। নিবাসের ভাষায় কমিউনিকেশন 3 ধরনের আছে, একটা হলো ভার্বাল কমিউনিকেশন আছে, একটা হলো রিটেন কমিউনিকেশন আছে, একটা হলো গ্রাফিক কমিউনিকেশন আছে। ভার্বাল কমিউনিকেশন যেমন আমি বলতেছি আপনি বলতেছেন, এই হলো ভার্বাল মৌখিক কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশন যেমন আমরা একটা মেল দিয়ে দিলাম, এটা একটা রিটেন কমিউনিকেশন হলো। আর পিক্টোগ্রাম বা মানে পিক্টোগ্রাম কমিউনিকেশন, যে অনেক সময় ছবি দেখলেই বোঝা যায়, ছবি দেখলেই বোঝা যায় যে 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 এরা এরা দেখতেছে কি বাস্তবায়ন করতেছে, অপারেশন করতেছে, বাস্তবায়ন করতেছে, অপারেশন করতেছে। এটা আমরা দেখতে হবে কি বাস্তবায়ন করতেছে, রিস্ক অ্যাসেসমেন্ট বাস্তবায়ন কি বাস করতেছে, সিস্টেম অফ ওয়ার্ক আছে কিনা,
এইটা সে বাস্তবায়ন করতেছে, অডিট করে দেখতেছে তার যে কাজ করতে আছে এটা ঠিক মতো করতেছে কিনা। তারপর আপনি কি কাজ পারফরমেন্স, ওই যে আমরা প্ল্যান ডো চেক বলছি না, এটা চেক করতে হবে, চেক করে যদি ত্রুটি পাই এটা রিভিউ করতে হবে, রিভিউ করে পরে কাজটা করতে হবে। তাইলে কাজটা কি সুন্দর হবে, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট কম হবে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা জি ভাই, ইয়া করে সাজ্জাদ ভাই, ফজর রাব্বি ভাই, আপনাদের অনেক সুযোগ আছে, আমি ভিডিও রেকর্ড দিব, তারপর আবার যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবো, বুঝতে পারবেন। গোলবাল উৎসাহ এরকম একটা প্রতিষ্ঠান, তারা এরকম কমার্শিয়াল কিছু না। এক জায়গায় এক ক্লাসের জায়গায় দুই ক্লাস, দুই ক্লাসের জায়গায় তিন ক্লাস, তারপর আপনি ক্লাসের বাইরে রিং করলেন যত, এখানে যারা সেফটি ট্রেনার আছে সব হইলো সেফটি ম্যানেজার, কারো এক্সপিরিয়েন্স 30 বছর, কারো এক্সপিরিয়েন্স 14 বছর, 15 বছর। এরা বোঝে যে এখানে শুধু আপনি কোর্সটা করলে হবে না, কোর্সের সাথে অনেক কিছু জানার বোঝা আছে, এবং অভিভাবক হিসেবে আপনার গাইডলাইন্সও দিতে হবে, এই জিনিসই করতে হবে। এখন এখানে মডিউল 5-এ বলছে আন্ডারস্ট্যান্ড হ্যাজার্ড, মানে আমার বিপদ বুঝতে হবে। বিপদটা কি, মানে কি বিপদটা কি, তারপর ওই যে রিস্ক এর মধ্যে যে লাইভলিহুড, ক্ষতির সম্ভাবনা কি, ক্ষতির পরিমাণ কি, এই জিনিসগুলো ক্লিয়ার কাট বুঝতে হবে। এখানে হ্যাজার্ডের কথা বলছে, হ্যাজার্ড হলে এরকম একটা জিনিস, হ্যাজার্ড ইজ এনিথিং হয়েছে যে পটেনশিয়াল টু কজ। হ্যাজার্ড এরকম একটা জিনিস যেটা ক্ষতি করতে পারে। হ্যাজারটা কেউ বলবেন, ফজর রাব্বি বলেন ভাই হ্যাজারটা কি, আমরা বলবো হ্যাঁ বিপদ এরকম একটা জিনিস যেটা ক্ষতি করতে পারে, এর সংজ্ঞাটা বলেন তো, তারপর হ্যাজার্ডের মধ্যে চলে যাবো, বলেন। হ্যাজার্ড এমন একটা জিনিস যেটা কোনো ক্ষতি করতে পারে। হুম, সাদর ভাই বলেন। হ্যাজার্ড এমন একটা জিনিস যেটা দ্বারা কোনো ক্ষতি হতে পারে। আচ্ছা জি, এটা আমরা পারেন, তারপরে এই যে প্র্যাকটিস করা, মানে এটা কি কনসেন্ট্রেশন, টু ওয়ে কমিউনিকেশন, যখন আপনারা সেফটি মিটিং করবেন না ওয়ার্ক প্লেসে গিয়ে, একাই কথা বলবেন না, মানে আপনি এটাও এখান থেকে শিখে, আপনি কথা যে বলেন আসলে কি ও বুঝতে পারলো কিনা ওরা জিজ্ঞেস করবেন। এরকম দেখবেন যে লেকচার দিচ্ছেন 10টা, 10টা যে সেতে বলছেন একটা মনে নাই, এই জন্য 10টা বললে ওরা 4টা জিজ্ঞেস করবেন, 4টা জিজ্ঞেস করলে এটা মেনে নেন, দেখবে আপনি বুঝতে পারছেন যে আপনার কন্ট্রোলিং পাওয়ারটা ভালো আছে। এখানে হইলো কি লার্নিং পয়েন্ট হইলো, হোয়াট আর দ্য কমন হ্যাজার্ড, এখানে কমন হ্যাজার্ড কি, এন্ড হোয়াট ক্যান ইউ ডু অ্যাবাউট দ্য কমন হ্যাজার্ড। কমন হ্যাজার্ড সম্বন্ধে আপনি কি করতে পারেন, কমন হ্যাজার্ড কি, মানে ওয়ার্ক প্লেসে কমন হ্যাজার্ড থাকে, যেটা আপনার কি চিহ্নিত করতে হবে, এটার ব্যাপারে কন্ট্রোল মেজার নিতে হবে। মানে ওয়ার্ক প্লেসের যে কমন হ্যাজার্ড, হ্যাজার্ড গুলোর মধ্যে মেকানিক্যাল হ্যাজার্ড আছে, ফিজিক্যাল হ্যাজার্ড আছে, কেমিক্যাল হ্যাজার্ড আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আছে, অর্গানাইজেশনাল হ্যাজার্ড আছে, এই হ্যাজার্ড গুলো হলো কমন হ্যাজার্ড। মেকানিক্যাল হ্যাজার্ড যেটা, এটা হলো পাওয়ার দ্বারা কি তো, মানে পাওয়ার দ্বারা এই হ্যাজার্ডটা তৈরি হয়। এই হ্যাজার্ড গুলো কি হইতে পারে, এই হ্যাজার্ড গুলো কি মানে আপনার মেশিনের দ্বারা হইতে পারে, পাওয়ারের দ্বারা হইতে পারে, একটা পার্সন কিভাবে ক্ষতি হইতে পারে, পার্সন মে বি হার্ম এজ এ রেজাল্ট, কিভাবে ক্ষতি হইতে পারে, বলছে মেশিনারি বা ইকুইপমেন্টের সাথে কন্টাক্টে আইসা বা জইরা পড়ার কারণে তার একটা বিপদ হইতে পারে। মেশিনারি বা কন্ট্রাক্টের সাথে সে কি পিছা দিতে পারে, মেশিনারি এবং ইকুইপমেন্টের সাথে সে আঘাতপ্রাপ্ত হইতে পারে, এই হ্যাজার্ড গুলো হইতে পারে। এই যে একটা ডিল আছে, এটার মধ্যে হাত লেগে তার হ্যাজার্ড হইতে পারে, তাহলে কি সে কি পিষে যাইতে পারে, তার কর্তন হইতে পারে, কাইটা যাইতে পারে, জড়াই যাইতে পারে। এখানে কি ড্রয়িং বা ট্রিপিং হ্যাজার্ড হইতে পারে, প্রভাব হইতে পারে, ছুরি আঘাত হইতে পারে, খোঁচা খাইতে পারে, ঘর্ষণ খাইতে পারে, হাই হাই প্রেসার ফ্লুইড রিস্ক হইতে পারে, এই মেকানিক্যাল হ্যাজার্ড। তো হ্যাজার্ড হলে আমার কি করতে হবে, হ্যাজার্ড চিহ্নিত করতে হবে, চিহ্নিত করলে হবে না, কে ক্ষতি এটা মানে এটা চিহ্নিত করতে হবে, কে ক্ষতি হইলে এটা চিহ্নিত হইতে, এটা কি হাই রিস্ক এটা বুঝতে হবে, এটা কি মিডিয়াম রিস্ক এটা এটা বুঝতে হবে, লো রিস্ক এটা বুঝতে হবে। হাই রিস্ক হইলে মিডিয়ামে আনতে হবে, মিডিয়াম থেকে লো আনতে হবে, এইভাবে আমাদের কাজ করতে হবে। এটা মেকানিক্যাল হ্যাজার্ড সম্বন্ধে আমি বললাম।
ফিজিক্যাল হ্যাজার্ড যেটা, এটা হলো যে একটা এরকম পদার্থ বা অবস্থান দ্বারা যে কোনো কেউ ক্ষতি হইতে পারে, কি এই হ্যাজার্ড দ্বারা ক্ষতি হইতে পারে। তো এই হ্যাজার্ড দ্বারা কি ধরনের ফিজিক্যাল হ্যাজার্ড দ্বারা ক্ষতি হইতে পারে? ফায়ার দ্বারা ক্ষতি হইতে পারে, এটা একটা ফিজিক্যাল হ্যাজার্ড। ইলেকট্রিসিটি দ্বারা ক্ষতি হইতে পারে, ভাইব্রেশন দ্বারা ক্ষতি হইতে পারে, পুয়ার হাউস কিপিং দ্বারা ক্ষতি হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, কিছু কমন কথা সেফটির মুখে মুখে থাকবে, যে কাজের আগে হাউস কিপিং করতে হবে, কাজের শেষে হাউস কিপিং করতে হবে। এটা আপনার যত বিল্ডিং আছে এটা একটা ডায়লগ থাকবে, এটা কমন, এটা ম্যানেজমেন্টও পছন্দ করবে, সবাই পছন্দ করবে। মানুষ তো অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। ওয়ার্ক প্লেসে গেলে কেউ মানে এরকম অসুস্থ থাকে, ফ্যামিলি সমস্যা থাকে, এরকম থাকে, অনেক কিছু মনে থাকে। তাহলে আপনি শুধু মনে করে দিলেন কাজের শুরুতে হাউস কিপিং, কাজের শেষে হাউস কিপিং। তো এই হাউস কিপিংটা যদি ভালো করা যায়, তাহলে কি করতে হবে, যে আমার যে কমন হ্যাজার্ড, যেটা আমার আনসেফ কন্ডিশনের কারণে যে ইনজুরি হয়, ইলনেস হয়, ডেথ হয়, হাউস কিপিংটা কারণ করে আমি ট্রিপ হ্যাজার্ড থেকে বাঁচতে পারবো, হাউস কিপিং ভালো হলে স্লিপিং হ্যাজার্ড থেকে বাঁচতে পারবো, হাউস কিপিং ফলিং হ্যাজার্ড থেকে বাঁচতে হবে, হাউস কিপিং ভালো হইলে আমি হ্যাজার্ড গুলো থেকে বাঁচতে পারবো। এই দেখছেন, এই যে একটা সে কি হয়েছে, স্লিপিং খাইছে। এখানে যদি হাউস কিপিং থাকতো, এটা যদি সরায় রাখতো, তাহলে এরকম স্লিপিং খাইতো না। এই জন্য হাউস কিপিংটার উপর দিতে হবে। আর এই কমন হ্যাজার্ড গুলো কি হয়, এই এই হাউস কিপিং না হওয়া থাকার কারণে হয়। কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল একটা ডেঞ্জারাস জিনিস। কেমিক্যাল হ্যাজার্ডের কারণে মানুষের ক্ষতি হইতে পারে, সম্পদের ক্ষতি হইতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি হইতে পারে। সাম কেমিক্যাল অকার ন্যাচারালি, যেটা ন্যাচারালি হয়, এটা কি হইতে পারে, আর্সেনিক হইতে পারে, রডেন গ্যাস হইতে পারে। আবার কিছু কিছু কেমিক্যাল বাণিজ্যিক, মানে অফিস এবং বাড়িতে ব্যবহার হয়, এই যেমন পেন, বার্নিশ, গ্রিসেস, ডিজেল, এগুলো দ্বারা কি এডিও হ্যাজার্ড হইতে পারে। এই হ্যাজার্ড গুলো কিভাবে ক্ষতি করতে পারে, ডাইরেক্টলি করতে পারে, আটা যুক্ত হইতে পারে, পেন্ট হইতে পারে, ক্লিনিং আইটেম হইতে পারে, জেনারেট ডিউরিং দ্য ওয়ার্ক অ্যাক্টিভিটিজ, এটা মানে ওয়েল্ডিং করার সময় ধোঁয়া আসতে পারে, স্পেক হইতে পারে, এটা একটা হ্যাজার্ড হইতে পারে। কেমিক্যাল হ্যাজার্ড গুলো শুধু এরকম না, একটা পার্সনকে ক্ষতি করতে পারে। কিভাবে করতে পারে, তার যে স্কিন আছে, স্কিনের শোষণ করে তারে ক্ষতি করতে পারে। মাউথের মধ্যে দিয়ে ইনজেকশনের মাধ্যমেও তার ক্ষতি হইতে পারে, ফুসফুসের মাধ্যমে তার ক্ষতি হইতে পারে। তার কি হইতে পারে, স্কিন ডিজিজ হইতে পারে, তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হইতে পারে, জন্মগত সমস্যা হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, স্নায়ুযন্ত্রের ডিজঅর্ডার হইতে পারে। তারপরে একটা নির্দিষ্ট অঙ্গ ক্ষতি হইতে পারে, রক্ত পয়জনিং হইতে পারে, কেমিক্যাল হ্যাজার্ড দিয়া এটা হইতে পারে। তাহলে আমার কেমিক্যালে কি করতে হবে, এসডিএস ব্যবহার করতে হবে। কি বলেন তো, এসডিএস ব্যবহার করতে হবে, সেফটি ডাটা শিট ব্যবহার করতে হবে। কি করতে হবে ভাই? সেফটি ডাটা শিট। এটা একটা মনে রাখবেন। আর একটা হলো এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। আবার বলেন, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। ম্যাটেরিয়াল সেফটি এমএসডিএস। ডাটা শিট। এসডিও বলে, এমএসডিও বলে। এটি আমরা ব্যবহার করতে গেলে এরকম পেন থাকবে, এগুলো থাকবে, এগুলো আমরা কাজ করতে দিবে না, বলবো যে আগে এমএসডিএস নিয়ে আসো, এসডিএস নিয়ে আসো। আমরা ইন্টারনেটে যেই পেনটা থাকবে, এই পেনটার নাম দিয়ে দিলে সাথে সাথে কি আর ওই যে যখন আনবে নিবে এটা হারাই ফেলবে, এমএসডিএস যে খুঁজে পাবে না, একটা পেরেশানি হয়ে যাবে। তখন এজ এ আপনি গুড সেফটি অফিসার হিসেবে আমরা জানা থাকলো যে এটি নেটে অ্যাভেলেবেল। যে পেনটা, এই পেনটা দিয়ে মানে সার্চ দিলে আমি পরে ডাউনলোড করে দিয়ে দিলেন, কোম্পানি খুশি, ম্যানেজার খুশি, সব খুশি। এটা আমি মানে থার্ড টার্মিনালে ছিলাম। আমার কোম্পানিটা যে ফার্স্ট কোম্পানি ছিল, যখন সেফটি ইঞ্জিনিয়ার এসে চেক করছি, তখন জিংগং ছিল। তো ওখানে আসলে কাজ করছে খালি এই এমএসডিএস। তো ও খুঁজে টুজে পাইতো না। তো আমি আবার ওই যে ওয়ার্ক প্লেসে কাজও করতাম এবং ডকুমেন্ট কন্ট্রোলার কাজ করতাম, রিসিজবিলিটি বানাইতাম, এই জন্য আমার ভিতরে রাখতো। আপনারাও সবসময় চেষ্টা করবেন ডকুমেন্টারি কাজ করতে, ডকুমেন্টারি কাজ করলে ভালো। তো এটা এটা দিতে হয়, এমএসডিএস টা ফলো করতে হয়, এমএসডিএস ফলো করে কাজ করতে হবে। সাজ্জাদ ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি। আচ্ছা সাজ্জাদ ভাই, ওই যে আপনাদের গ্রুপটাতে শাহপুরান আছে, আপনি আছেন, তারপর ফজলে রাব্বি ভাই আছে, দেলোয়ার ভাই আছে, ফজলে আপনি রাব্বি একটু ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু যোগাযোগ রাখবেন, ঠিক আছে? মানে ক্লাসে ভিডিও ক্লাস দিয়া কভার করে এলা, এটা ঠিক আছে,
কিন্তু এই যে আমার আপনার বসে আমি আপনার জিজ্ঞাসা করতেছি, বুঝতে পারতেছি এই জিনিসগুলো তো থাকা যায় না, এই জন্য এটা থাকা দরকার। আমার মনে হয় ফজর রাব্বি ভাইয়ের নেটের সমস্যা চলে গেছে, আমরা ক্লাস চালাই যাব, আমরা ক্লাসটারে কি করব না, ক্লাস ইয়া করবো, মানে বন্ধ করব না। বায়োলজিক্যাল হ্যাজার্ড বুঝছেন রেকর্ডিং যেহেতু আছে সেহেতু পরবর্তীতে দেখে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা হইলো এরকম পদার্থ যেটা কি মানুষেরও ক্ষতি করতে পারে, অন্যান্য যেটার প্রাণ আছে তারও ক্ষতি করতে পারে। কিভাবে করতে পারে? ব্যাকটেরিয়ার মধ্যে করতে পারে, ভাইরাসের মধ্যে করে, ফাঙ্গি ছত্রাকের মধ্যে করতে পারে, প্যারাসাইটের মধ্যে করতে পারে, অথবা সাপে কামড় দিতে পারে, কুকুরে কামড় দিতে পারে, ডেঙ্গু মশা আক্রমণ করতে পারে, এই জিনিসগুলো করতে পারে। অথবা বায়োলজিক্যাল হ্যাজার্ডটা বিভিন্ন ভাবে রিস্ক হইতে পারে কার জন্য? যে যারা অণুজীব নিয়ে কাজ করে অথবা ল্যাবরেটরিতে কাজ করে, এরা বেশি ক্ষতি দিতে পারে। অথবা কিভাবে ক্ষতি হইতে পারে? এনিমেলের মাধ্যমে হইতে পারে, বা সংক্রম হয়েছে এরকম লোকের সাথেও মিশে হইতে পারে। তারপর হ্যান্ডেলিং ওয়েস্ট ম্যাটেরিয়াল, আমরা কাজ করলে যে হাউসকিপিং করি, 3 ধরনের ম্যাটেরিয়াল, ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, এক একটা এক এক দিনে রাখতে হয় ওখানে। এই জিনিসটা যদি ঠিক মতো পরিচালনা করতে পারেন, তাও কি আপনার বায়োলজিক্যাল হ্যাজার্ড হইতে পারে। ইকুইপমেন্ট সঠিক, ইকুইপমেন্টের কারণে অনেক সময় কিছু ইকুইপমেন্ট আছে বায়োলজিক্যাল হ্যাজার্ড হইতে পারে। এবং বায়োলজিক্যাল হ্যাজার্ড গবাদি পশুর মাধ্যমে হইতে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ডটাই হিউম্যানের মাধ্যমে হইতে পারে, বায়োলজিক্যাল হ্যাজার্ডটা ইঁদুরের মাধ্যমে হইতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, কন্ট্রোল মেজার নিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমিও সেফ, ওয়ার্ক প্লেসও সেফ, আমার ইকুইপমেন্টও সেফ। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল হ্যাজার্ড হলো যে মনে করেন যেমন এখানে ইয়ে হতে পারে, বাতাস হইতে পারে, ওয়াটার হইতে পারে, পানি হইতে পারে, ডাস্ট হইতে পারে। এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলতে এখানে কি বলছে? নয়েজ। আমরা কাজ করতেছেন এরম নয়েজ, এটা একটা হয় হ্যাজার্ড, নয়েজ একটা হ্যাজার্ড। এই জন্য আপনার কি করতে হবে? নয়েজ যদি বেশি হয় কি করতে হবে? কেউ বলতে পারবেন কি পিপি করতে হবে? এয়ার প্লাগ। গুড, কে বলছে? সাজ্জাদ ভাই, গুড, ভেরি গুড। ইয়ার প্লাগ করতে হবে। পুয়ার লাইটিং এ কাজ করা যাবে না, এটা প্রপার লাইটিং করতে হবে। আনরিচেবল টেম্পারেচারে কাজ করা যাবে না, টেম্পারেচার বেশি হইলে, টেম্পারেচারের একটা ভাগ আছে, যেমন 32 ডিগ্রি আছে, 34 ডিগ্রি আছে। কত ডিগ্রিতে কত পানি খেতে হবে, কত ডিগ্রিতে কাজ করা হবে, 39 ডিগ্রি উপরে হইলে মানে শেডের ভিতর কাজ করা যাবে, এরকম একটা নিয়ম আছে, এটি জানতে হবে। ডাস্ট, আমরা এয়ারপোর্ট প্রজেক্টে ডাস্ট হইতো, এই ডাস্ট গুলোতে পানি দিয়ে ওরা এই ডাস্টটা এটা ইয়া করে ফেলতো, মানে ডাস্টটা সরাই ফেলতো। তো এই জন্য ডাস্ট এটা একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, টেম্পারেচার একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, পুয়ার লাইটিং একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, নয়েজ একটা এনভায়রনমেন্টাল হ্যাজার্ড। এটি মনে রাখবেন, এগুলো আমাদের রিসেসমেন্ট করতে কম পাবে। আচ্ছা, আমরা আপনারা একটা রিসেসমেন্টের ভিডিও দিছি, এটা কি কেউ দেখছিলেন ভাই? জি আমি দেখছিলেন সাজিদ দেখছিলাম। ভাই? আমি এটা দেখছিলাম দেখবেন, জি। হ্যাঁ। আর আমি ক্লাস শেষে সময় পাইলেও আমি আমি নিজেও একটা করে দেখাবো। এটি দেখবেন ভাই, এটি হলো মূল জিনিস, এটা দেখবেন। আর ফজল রাব্বি ভাই তো নাই, শাহপুরান ভাই আসলো না, দেলোর ভাই আসলো না, এসে আমি পরবর্তী পার্সোনালি কথা বলবো, এটা আসা উচিত ছিল। তারপর হলো অর্গানাইজেশন হ্যাজার্ড। অর্গানাইজেশন হ্যাজার্ড হইলো মানে বিহেভিয়ার, অনেক সময় সাইকোলজিক্যাল হ্যাজার্ড, মানে সেফটি অফিসার বদমেজাজি থাকে, অথবা মানে একজন ইঞ্জিনিয়ার বদমেজাজি এরকম এক কথা বলছে, ও কাজ করবো কি এইটাই তার মনের মধ্যে ঘুরতেছে। এরা বলছে যে তুমি ইয়া নিয়ে আসো, হ্যামার নিয়ে আসো, ও চিন্তা করতেছে যে আমার এই কথা বলছে, ওইটাই তার মনের মধ্যে ঘুরতেছে। এটা হলো সাইকোলজিক্যাল হ্যাজার্ড। ভাই আপনি কি বুঝতে পারছেন? এটা তো অর্গানাইজেশন হয়ে যাবে না? আচ্ছা, সরি। হ্যাঁ, অর্গানাইজেশন হ্যাজার্ডের মধ্যেই মানে বিহেভিয়ার আছে। অর্গানাইজেশন হ্যাজার্ডের মধ্যে মানুষের সাথে আচার আচরণ, কথাবার্তা বলা, এই যে এটা আছে, তো এটা আছে। তারপর এটা কাজের চাপ, বিহেভিয়ার খারাপ করা, নির্দিষ্ট সময় মানে আপনি নির্দিষ্ট সময় বাইরে দিলেন, কাজ হইল বেশি, সময় বাইরে দিলেন কম, কাজের চাপ দিলেন, ব্যবহার খারাপ করলেন, এটা হইলো অর্গানাইজেশনাল হ্যাজার্ড। আপনি কি বুঝতে পারছেন? জি, মানসিক চাপ যেটা এটা আর কি। মানসিক চাপ, আবার খারাপ ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলাম, এটা করলাম একটা সাইকোলজিক্যাল হ্যাজার্ড। এরকম আমরা দেখছি যে কি করে জানেন, যেই ম্যানেজারে এত সম্মান করে, যেই ম্যানেজার কথা বলে দৌড় দিয়ে কাজ করে, এর রড দিয়ে ও পিটায়। ওই যে মানুষ যখন তার ধৈর্যের বাইরে চলে যায়। এই জন্য আমাদের
সেফটি অফিসার হিসেবে ব্যবহারটাও ভালো হইতে হবে। কাজ আসলে কি ওর উপর কাজের চাপ আছে কিনা এইটা তার কি ইয়া করতে হবে। তারপরে হলো কি এই হ্যাজার্ড গুলোর মধ্যে, অর্গানাইজেশন হ্যাজার্ডের মধ্যে আর যেটা হলো টেম্পোরাল এক্সপেক্ট অফ ওভার, কাজের সাময়িক দিকগুলো, কাজের বিষয়বস্তু, তারপর টিমের সাথে আত্মকেন্দ্রিক সম্পর্ক, ইন্টারপার্সোনাল ইস্যু করা, টিমের সাথে করা, সুপারভাইজারের কথা, অর্গানাইজেশন স্ট্রাকচার, এই যে এগুলো হইলো অর্গানাইজেশনাল হ্যাজার্ড। তো এই হ্যাজার্ড গুলো এখানে অনেকগুলো হ্যাজার্ড আছে, প্রায় 23-24টার মতো হ্যাজার্ড আছে। এই হ্যাজার্ড গুলো আমাদের চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর কি করতে হবে, কার ক্ষতি হইলো, কি ক্ষতি হইলো, কি কন্ট্রোল মেজার নিতে হবে, কন্ট্রোল মেজার নেওয়ার পরেও যদি না হয় তা আবার এডিশনাল কন্ট্রোল মেজার নিতে হবে। বোঝা গেল ভাই? হজরত ভাই বোঝা গেল? হ্যাঁ, ফজর রাব্বি ভাই আছেন আপনি? হ্যালো, আমাকে শোনা যায় ভাইয়া? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাইলে আমরা এখন একটু রিভিশন দিব। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের ল আছে, দা রিপোর্টিং অফ ইনজুরি, ডিজিজ, ডেঞ্জারাস অকারেন্স রেজুলেশন 1995, এটা দিয়া কি এই আইনের ভিত্তিতে কি করতে হবে, অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, নেয়ার মিস হইলে নেয়ার মিস রিপোর্ট করতে হবে। আমি আপনাদের একটা নেয়ার মিস রিপোর্ট কইরা দেখাবো। তাহলে এটা এই লোয়ার মাধ্যমে কি করতে হবে, অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করা বাধ্যতামূলক, নেয়ার মিস হইলে নেয়ার মিস রিপোর্ট করা বাধ্যতামূলক। এই লটা পড়েন এবং আমার একটু বলেন তো ভাই, আমরা একটু প্র্যাকটিস করতেছি সাজিদ ভাই, আপনার কোনো ঠেকাইতেছি না। এই যে এটা, দা রিপোর্টিং অফ ইনজুরি, ডিজিজ, ডেঞ্জারাস অকারেন্স, এটা দিয়ে কি বুঝাইছে এটা বলেন তো? এটা হচ্ছে রিপোর্টিং কোন ইনজুরি, ডাইজেস্ট, আর হচ্ছে ডেঞ্জারাস কোনো অকুপেন্সি থাকলে সেটার মানে একটা আইন বুঝেছে 1995। 1995 আবার ইয়ে করতে হবে কি, অ্যাক্সিডেন্ট হলে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, নেয়ার মিস হইলে নেয়ার মিস রিপোর্ট করতে হবে, এটা বাধ্যতামূলক। এই কথাটা বলেন তো, এটা গুরুত্বপূর্ণ কথা। কি হবে, অ্যাক্সিডেন্ট হলে নেয়ার মিস। অ্যাক্সিডেন্টের রিপোর্ট, নেয়ার মিস হলে নেয়ার মিসের রিপোর্ট করতে হবে। তারপরে এই যে আরেকটা ল আছে যে দা ওয়ার্কপ্লেস এ, হেলথ এন্ড সেফটি এন্ড ওয়েলফেয়ার রেগুলেশন 1992। হ্যাঁ, এখানে আমাদের কি করতে হবে, এটা ওয়ার্কারের এই যে ড্রিঙ্কিং ওয়াটার দিতে হবে, তারপর ওর বিনোদন দিতে হবে, তারপর ওর কি দিতে হবে, ওর হইলো মেডিকেল ট্রিটমেন্ট দরকার হলে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে, মাস ফুরাইলে বেতন দিতে হবে, রেস্ট সেন্টার দিতে হবে, এই যে ওয়েলফেয়ার ফ্যাসিলিটি তো দিচ্ছে, হেলথ আর সেফটি তো দিলেন, সাথে এগুলোও দিতে হবে, পিপি স্যার দিতে এই যে, হবে, পিপি দেওয়ার স্যার একটা সময় জিনিস, পিপি। হ্যাঁ, বলেন। স্যার এই যে ল ল যেগুলো আছে 1992 এবং 1995 এর, এই ল গুলা কি আইএসও ল? আইএসও আইএসও মডিউল ফোরের ল গুলো, যেটা ওই যে আপনার ক্রিমিনাল ল, মানে আইএসও তে দুইটা ল আছে, একটা যে ক্রিমিনাল ল, এটা ক্রিমিনাল ল, সিভিল ল না, এটা হলো ক্রিমিনাল ল এর মধ্যে 4-5টা ল আছে, এটা একটা ক্রিমিনাল ল এর 4-5টার মধ্যে একটা ল। এক একটা ল এর এক একটা কাজ আছে, এক একটা গুরুত্ব আছে, বুঝতে পারছেন? আইএসও ক্রিমিনাল লর। এই যে আমি আমরা দেখাচ্ছি দাঁড়ান। এই যে দেখেন ক্রিমিনাল ল, এই ক্রিমিনাল ল এর মধ্যে এই যে একটা ল আছে, এই একটা ল আছে, আবার এই যে নিচে দুইটা 4টা ল আছে। এটা ক্রিমিনাল ল এর মধ্যে 4টা ল, 4টা ল এর 4টা কাজ। কোন ল এর কাজ হইলো যে আপনি অ্যাক্সিডেন্ট রিপোর্ট করতে হবে, ইনসিডেন্ট রিপোর্ট করতে হবে, নিয়ার মিস করতে হবে। কোন ল এর কাজ হইলো যে আপনার ইয়া দিতে হবে, ওয়েলফেয়ার ফ্যাসিলিটি দিতে হবে। কোন ল এর কাজ হইলো যে আপনার কি করতে হবে, রিস্ক ম্যানেজ করতে হবে।
কোন লয়ের কাজ হইলো রিসেসমেন্ট বানাইয়া কন্ট্রোল মেজেন্ট বানাইয়া পরে কিভাবে যে যুক্ত যুক্ত যে রিস্ক আছে রিস্ক গুলো কমাইতে হবে, এটা এই কাজগুলো না করলে ক্রিমিনাল লয়ের মধ্যে পড়ে যাবে। বুঝছেন? তাহলে ক্রিমিনাল লয়ে যেতে পারে কি তার শাস্তিযোগ্য হবে। আপনি সেফটি অফিসারে যদি কি না করে অবহেলা করে আপনি ধরা হবে, বা ওয়ার্ক ফোর্স যদি অবহেলা করে এটা ধরা হবে, বা আপনার উপরে যে অবহেলা করে এরে এই লয়ের মাধ্যমে ধরা হবে। আপনি কি জিনিসগুলো বুঝতে পেরেছেন ভাইয়া? জি, বুঝতে পেরেছি। এটা আপনার এই ভিডিওটা বারবার শুনতে হবে, কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে তো অন্যরা নাই, আমি আজকে ভিডিওটা ক্লোজ করব, পরে কথা বলবো। আচ্ছা আপনি কি রিসেটলমেন্টের যে ভিডিওটা দেখছেন ওটা কি কিছু বুঝতে পারছিলেন? জি, বুঝতে পারছি। প্রথমে হ্যাজার্ড, যেটা হ্যাজার্ডটা আইডেন্টিফিকেশন করতে হবে। ওই হ্যাজার্ডের কারণে কি কি ক্ষতি হতে পারে ওইটার একটা লিস্ট করতে হবে। মানে যে আমরা যে দেখছি প্ল্যান টু চেক এক, তারপর ওই হিসাবে আমাদের 5x5 ম্যাট্রিক্স যেটা ওইটা ফলো করে আমাদের রিস্কের মানটা কমিয়ে নিয়ে আসতে হবে। মানে কি বলে, হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে এখানে লাইকলিহুড দেখেন। এবং কনসিকুয়েন্সের যে মানটা আছে ওইটার রেটিংটা কমিয়ে নিয়ে আসতে হবে। তারপর আস্তে আস্তে করে আমাদের এই যে আচ্ছা রিস্কটা কমাতে হবে। আমি আরো 3-4 মিনিট কথা বলবো, পরে রেকর্ডিং বন্ধ করে দেবো। এই যে হ্যাজার্ড, মনে করেন এটা হ্যাজার্ড কি, এটা ওয়ার্কিং হাইডে সে কাজ করতেছে। ওয়ার্কিং হাইডে কাজ করলে কি করতে পারে, মানুষ করতে পারে, তার ম্যাটেরিয়াল করতে হবে। তো এই জন্য এখানে হোম মাইট বি কি হইতে পারে, হাম হইতে পারে এখানে, কি হইতে পারে, ওয়ার্কার হইতে পারে, কি ধরনের হইতে পারে, সে কি পইরা কি তার হাত ভাঙতে পারে, পা ভাঙতে পারে। এর জন্য কি করতে হবে, কম্পিটেন্ট স্ক্যাফোল্ডিং জায়গায় স্ক্যাফোল্ডিং করতে হবে। তারপর তার মিড রিল থাকতে হবে, তারপর তার টপ রিল থাকতে হবে, তারপর তার পারমিট থাকতে হবে, তার ফুল বডি হার্নেস থাকতে হবে। ফুল বডি হার্নেস থাকার পর আপনার কি এখানে আপনি দেখলেন যে লাইকলিহুড থ্রি, কনসিকুয়েন্স থ্রি, 3 × 3 9 হইলো। তার মানে রিস্কটা আরো বেশি হইলো। তারপরে এখানে আমরা বলেন যে এদের কি ইয়া দিতে হবে, কি দিতে হবে, তাদের ইনস্ট্রাকশন দিতে কন্ট্রোল, হবে, তাদের কন্ট্রোল ট্রেনিং নিয়ে আসতে দিতে হবে। হবে। ট্রেনিং দিতে হবে, তাদের টু বোর্ড থাকতে হবে। তারপরে আবার কমলা এখন আগে ছিল মানে 3 × 3, এখন এই যে না, 8 যে এডিশনাল 3 × 3 সমান নাই। হ্যাঁ, এখন আবার আমরা কিছু কন্ট্রোল মেজার নেওয়ার কারণে লাইট রুটটা কমছে। তাইলে এখানে 3 হইলো, ওখানে মানে কনসিকুয়েন্সটা ঠিক হইলো, 3 রইলো, এটা 2 হইলো, তাহলে 2 × 3 6 হয়ে গেল। কার দিরা নিলেন, সেফটি অফিসার দিরা নিলেন। কতদিনের জন্য নিলেন? 5 দিনের জন্য নিলেন। আমি একটা ভিডিও খুব সুন্দর করে করছি, ওটা দেখবেন ভাইয়া। হ্যাঁ, সাজ্জাদ ভাই, আমি বলি, আমি ইনস্ট্রাক্টর হিসেবে বলি বা অভিভাবক ধরতে পারেন, এটা অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। এটি অনেকেই করতে পারে না। ওয়ার্ক প্লেসে অনেক, যদি 100 জন সেফটি অফিসার থাকে, 10 জন ডকুমেন্ট, ভালো ডকুমেন্ট করতে পারে। আপনি যদি এখন থেকে করেন, আপনি তো সুযোগ হয়েছে, আপনি তো বলছিলেন যে আমার থেকে জিজ্ঞাসা করবো, আপনি যে কোনো কিছু মানে এর বাইরেও জানতে পারবেন। এখন রেকর্ডিং হচ্ছে, যে রেকর্ডিং হওয়ার উপর শেষে যদি আমরা এই রিসেশন বাইরে অন সেফটি রিলেটেড যে কোনো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এভাবে আপনি কি কালকে রিসেসমেন্ট আমার একটা দ্বারা করাবেন, আমি গ্রুপও দিয়ে দিছি, ওইটা করার চেষ্টা করবেন। আপনি কি বুঝতে পারছেন ভাইয়া? জি, বুঝতে পারছি। আমরা থাকেন দেখি আমি ইয়াটা রেকর্ডিংটা অফ করতে পারি কিনা।